আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে। আচ্ছা, ওকে। তো তোমরা যারা ক্লাসে এই মুহূর্তে ঢুকছো, সবাই চ্যাট বক্সে তোমাদের করো, ওই নাম এবং রোল নম্বরটা লিখে ফেলো। আচ্ছা, তো সবাই বাকিরা ঢুকতে থাকুক ক্লাসে, আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করি নাকি? শেয়ার স্ক্রিনের মাধ্যমে আজকের ক্লাসের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো শেয়ার করি। তোমরা স্ক্রিন কি দেখতে পাচ্ছ? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। দেখা যায় না? ওকে, ফাইন। আচ্ছা, ঠিক আছে। তো বাকিরা জয়েন করতে থাকুক, আমরা শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তো আজকে মূলত আমরা আমাদের 14তম ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো 14তম এই ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, সহযোগী অধ্যাপক মার্কেটিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে মূলত আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছি। অলরেডি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে মূলত 3টা টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো সেই 3টা টপিক আমরা ধারাবাহিকভাবে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার প্রথম টপিকটা হচ্ছে উত্তম পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য। হ্যাঁ, উত্তম পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য। তো কোনো উত্তম পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য তার মানে কোনো একটা ভালো অথবা উত্তম, উত্তম মানে নিশ্চয় বুঝতে পারছো যে নিঃসন্দেহে যেটা সর্বোত্তম বলা যায়, সবার চেয়ে ভালো, এরকম একটা পণ্য ডিজাইনের ক্ষেত্রে কি ধরনের বৈশিষ্ট্য বা ফিচার্স থাকা অপরিহার্য, সেই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করবো আজকে ক্লাসে। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, তো যে যে বৈশিষ্ট্যগুলো থাকা অত্যাবশ্যক সেগুলো হচ্ছে নাম্বার 1, ক্রেতা সন্তুষ্টি অর্জনে সক্ষমতা। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ক্রেতা সন্তুষ্টি অর্জনে সক্ষমতা। অর্থাৎ পণ্যের ডিজাইনটা এমন ভাবে করতে হবে যেন তোমার ক্রেতাদের, যে আমাদের আলটিমেট গোল কি, যখনই আমরা কোনো পণ্য প্রডিউসাররা পণ্য উৎপাদন করে তার কিন্তু একটা আলটিমেট গোল থাকে। সেই আলটিমেট গোলটাই হচ্ছে বেসিক্যালি ক্রেতাদের সন্তুষ্ট করা। তো পণ্যের ডিজাইনটা এমন ভাবে করতে হবে যেন তোমার ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়। এই বিষয়টা মাথায় রেখেই বেসিক্যালি কি করতে হবে, পণ্যের ডিজাইন তৈরি করতে হবে। এন্ড দেন মেরামত যোগ্যতা। মেরামত যোগ্যতা বলতে আমরা কি বোঝাচ্ছি? দেখো, মেরামত যোগ্যতা হচ্ছে যে ডিজাইনটা এমন ভাবে করতে হবে যেন এই প্রোডাক্টটা পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে যেন সেটা মেরামত করার মতো হয়, অর্থাৎ মেরামতের যোগ্য হয়, অর্থাৎ মেরামত করা যাবে, রিপেয়ারিং করা যাবে। অর্থাৎ এমন কোনো পণ্য যাতে না হয় যে আর রিপেয়ারিং করা মানে একবার নষ্ট হওয়া মানে ফেলাই দিতে হবে, সেরকম যাতে না হয়। মানে প্রোডাক্টটা যাতে এমনভাবে ডিজাইন করব যাতে সেটা পুনরায় মেরামত করার মতো হয়, মেরামত যোগ্য হয়। ওকে।
আচ্ছা, দেন এরপরে চলে আসো কম্পিউটার নির্ভর। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, পণ্যের ডিজাইনটা বলা হচ্ছে যে বর্তমান যুগ যেহেতু কম্পিউটারের যুগ, টেকনোলজির যুগ, তার মানে আমরা যখন পণ্যের ডিজাইন তৈরি করব, খেয়াল রাখতে হবে যে সেই ডিজাইনটা যেন কম্পিউটার নির্ভর হয়, কম্পিউটারাইজড হয়। আমরা মাঝে মধ্যে দেখবা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময় বা বিভিন্ন বিষয় কে জনসাধারণকে অবহিত করার জন্য কম্পিউটারাইজড এই শব্দটা ইউজ করি। তার মানে হচ্ছে এটা কম্পিউটারের উপর নির্ভর করে এটা তৈরি করা হয়েছে, এরকম একটা বিষয় যেন আমাদের সামনে মানে আমরা সেটা উপস্থাপন করতে পারি। তার মানে প্রোডাক্টের যখন আমরা ডিজাইন করব তখন সেটা যেন কম্পিউটার উপর বেস করে, কম্পিউটারের উপর নির্ভর করে যেন আমরা সেটা তৈরি করি। তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড দেন নমনীয়তা। নমনীয়তা কি? নমনীয়তা হচ্ছে ফ্লেক্সিবল। তো ফ্লেক্সিবল বলতে আমরা কি বুঝি এখানে? ফ্লেক্সিবল বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে যে যখন আমরা কোনো পণ্য তৈরি করব, যখন আমরা কোনো পণ্য তৈরি করি তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই প্রোডাক্টটা তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই প্রোডাক্টটা যেন ফ্লেক্সিবল হয়। হ্যাঁ, তখন এই প্রোডাক্টটা যাতে কি হয়, ফ্লেক্সিবল হয়। তখন এই প্রোডাক্টটা কি হবে, ফ্লেক্সিবল মানে নমনীয়, অর্থাৎ চাইলে আমরা যে কোনো সময় যে কোনো ভাবে আমাদের উপযোগী করে যেন সেটা কি করতে পারি, তোমার তৈরি করতে পারি বা এটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ এটা ফ্লেক্সিবল, নমনীয় মানে যে কোনো সময় যে কোনো ভাবে সেটাকে রূপান্তর করা সম্ভব হবে, এই বিষয়টাকে আমরা বলি ফ্লেক্সিবল। এন্ড দেন মডিউলার ডিজাইন। মডিউলার ডিজাইন মডিউলার ডিজাইন বলতে কি বুঝাচ্ছি? মডিউলার ডিজাইন হচ্ছে যে এই তোমার যে আমরা যে ডিজাইনটা করব সেটা যেন মডিউলার হয়, মানে আকর্ষণীয় হয়, সবার কাছে যেন গ্রহণযোগ্যতা পায়। হ্যাঁ, এরকম একটা বিষয় মাথায় রেখেই মূলত সেটার ডিজাইনটা আমরা তৈরি করব। অ্যান্ড দেন বিক্রয়াত্ম সেবা, অর্থাৎ প্রোডাক্টটা যখন আমরা তৈরি করব তখন খেয়াল রাখতে হবে যে সেই প্রোডাক্টের মাধ্যমে ক্রেতাদেরকে যেন আমরা সেটা বিক্রয়াত্ম সেবা দিতে পারি, অর্থাৎ আফটার সেল সার্ভিসের জন্য সুযোগ থাকে। অর্থাৎ আমরা প্রোডাক্টটা দিলাম, দেওয়ার পরেই কিন্তু ক্রেতার সাথে বিক্রেতার সম্পর্ক একদম শেষ হয়ে যাবে, সেরকম যেন না হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে বিক্রয়াত্ম সেবা, তার মানে বিক্রয়ের পরেও যেন কাস্টমারদেরকে সার্ভিস প্রোভাইড করা হয়, প্রোডাক্টের ডিজাইনটা সেভাবে আমাদেরকে তৈরি করতে হবে। অ্যান্ড দেন আকর্ষণযোগ্য। প্রোডাক্টের ডিজাইনটা যখন আমরা তৈরি করব তখন খেয়াল রাখতে হবে যে কাস্টমারদেরকে যেন সেই প্রোডাক্টের মাধ্যমে মানে প্রোডাক্টটা দেখে যেন ক্রেতারা আকর্ষণ বোধ করে, অর্থাৎ কেনার ব্যাপারে যেন তাদের একটা ভিতরে আগ্রহ তৈরি হয়। দেখবা অনেক আমরা দোকানে গেলে অনেক সময় দেখবা যে আমরা প্রোডাক্ট কিন্তু কেনার আগ্রহ নিয়ে যাচ্ছি না, হয়তো দেখার জন্য কোনো রকম গেলাম, কিন্তু দেখেই দেখবা কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের প্রতি আমাদের হয়তো চোখ চলে যায়, কোথাও গিয়ে দেখা যাচ্ছে চোখ আটকে যাচ্ছে, কেন? তার মানে আকর্ষণীয়তার কারণে। তার মানে প্রোডাক্টের ওই আকর্ষণীয়তাই আমাদেরকে দেখা যাচ্ছে এতটাই মুগ্ধ করছে যে আমরা প্রোডাক্টটা দেখা যাচ্ছে যে ক্রয় করে নিচ্ছি। তো এটা একটা বিষয়। আচ্ছা, তোমাদেরকে একটু মাঝখানে কথা বলি, সেটা হচ্ছে তোমরা ওই যে যদি কোনো কারণে নেটওয়ার্ক চলে যায় বা কোনো কারণে পরে আবার তোমরা ঢোকো, তাহলে সেক্ষেত্রে তোমরা আবার রোল নম্বরটা দেওয়ার দরকার নেই, কারণ রোল নম্বর একবার দিলেই সেটা আমার ইসে কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে। সে কারণে তোমরা আবার দেওয়ার প্রয়োজন নাই, কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 36 স্টুডেন্ট আসো, অথচ 45 তোমরা অলরেডি কমেন্টস দেখছে ইয়ে লিখছো। তো এটা এই যে বাড়তি হওয়াতে কিন্তু আমাকে আবার ডাবল পরিশ্রম করা লাগে, কারণ এগুলো খুঁজে যে ডাবল লিখছো তাকে আবার বাদ দিতে হয়। হ্যাঁ, তো এই কারণে তোমার একবার যদি লিখো তাহলে মানে এগেইন আর লেখার প্রয়োজন নাই, ঠিক আছে? একবার লিখলেই মনে করো সেটা অলরেডি সেভ হয়ে গেছে। তার মানে নাম এবং রোলটা শুধুমাত্র তুমি একবারই দেবে, সেকেন্ড টাইমে লেখার দরকার নেই। তুমি যদি হারিয়েও যাও, তুমি যদি নেটওয়ার্কের কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে তুমি চলে গেছো, আবার নতুন করে ঢুকছো, আবার নতুন করে ঢুকে নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, এটা খেয়াল রাখো। কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 34, 35 বা 37 অথচ চ্যাট বক্সে প্রায় 46 হয়ে গেছে। তো এটা দেওয়ার দরকার নেই, মানে একাধিকবার তোমার চ্যাট বক্সে এটা লেখার প্রয়োজন নেই, কারণ যে দুইবার লিখছো তারটা আমার একটা আবার খুঁজে বাদ দিতে হবে। তো এটা কিন্তু একটা পরিশ্রমের কাজ, ঠিক আছে? এই কাজটা করা যাবে না। ওকে, আচ্ছা, দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এরপরে দেখো আকর্ষণ যোগ্যতা গেল, এরপরে আসছে কার্যকারিতা বা গুণগত মান। হ্যাঁ, তো ডিয়ার প্রোডাক্টের কার্যকারিতা বা গুণগত মান হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু তোমাকে পণ্যের ডিজাইন তৈরি করতে হবে। অর্থাৎ পণ্যের গুণগত মান, কার্যকারিতা যদি না থাকে তাহলে কিন্তু ওই পণ্যের কোনো গ্রহণযোগ্যতা আর অন্য কিছু বলে সেটা কিন্তু আমরা পাবো না। অর্থাৎ প্রোডাক্টের যে অ্যাক্টিভিটিস, প্রোডাক্টের যে মান, কোয়ালিটি সেটা যদি আমরা রাখতে পারি আলটিমেটলি আমাদের ওকে। এন্ড দেন এরপরে এরপরে দেখো যে বিষয়টা আসছে সেটা হচ্ছে উপযোগ বৃদ্ধি। উপযোগ বৃদ্ধি বলতে আমরা তিনটা ক্লাস তো উপযোগ বৃদ্ধি একটু হইতেছে, কানে শুনতেছিস না? উপযোগ বৃদ্ধি হচ্ছে কি? উপযোগ বৃদ্ধি মানে উপযোগ শব্দের অর্থ কি? উপযোগ শব্দের অর্থ হচ্ছে সুবিধা তৈরি করা। হ্যাঁ, সুবিধা তৈরি করা, সুবিধা বৃদ্ধি করা। তো এখন সুবিধা বলতে কি বোঝাচ্ছি আমরা? একটু খেয়াল করো, উপযোগ বৃদ্ধি মানে হচ্ছে যে কোনো পণ্যের মাধ্যমে কিন্তু আমরা সুবিধা প্রোভাইড করার চেষ্টা করি, অর্থাৎ সুবিধা প্রদান করার চেষ্টা করি বা সুবিধা গ্রহণ করার চেষ্টা করি। দেখো, আমি যখন একটা পণ্য গ্রহণ করছি, আমি একটা পণ্য যখন ব্যবহার করছি, সেই পণ্য থেকে বেসিক্যালি আমি কি পেতে চাচ্ছি? সেই পণ্য থেকে আমি বেসিক্যালি বেনিফিট পেতে চাচ্ছি, সুবিধা পেতে যাচ্ছি। আর এই সুবিধাটাই হচ্ছে বেসিক্যালি উপযোগ বৃদ্ধি করা। ওকে। এন্ড দেন দেখো বহনযোগ্যতা। বহনযোগ্যতা বলতে কি বুঝি আমরা? বহনযোগ্যতা হচ্ছে, দেখো, বহনযোগ্যতা বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে যে প্রোডাক্টটা আমরা তৈরি করছি ওই প্রোডাক্টটা যেন এক স্থান থেকে আরেক স্থানে সহজে বহন করা যায়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যদি বহন করার মতো অবস্থা না থাকে তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা আমরা তৈরি করতে পারবো না। ওকে, তার মানে হচ্ছে তৈরি করে লাভ হবে না। তার মানে বহনযোগ্যতা বলতে যে আমরা প্রোডাক্টের ডিজাইনটা যখন তৈরি করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে এক স্থান থেকে আরেক স্থানে, এক জায়গা থেকে অন্য জায়গায় যে আমরা যখন সেটাকে ক্যারি করব, বহন করব, সেটা যেন সহজেই সেটা করা সম্ভব হয়। এই বিষয়টা মাথায় রেখে আমাদের সেটা ডিজাইন তৈরি করতে হবে। এন্ড দেন রক্ষণাবেক্ষণ। এখন রক্ষণাবেক্ষণ বলতে আমরা কি বুঝি? রক্ষণাবেক্ষণ হচ্ছে, একটু খেয়াল করে দেখো, রক্ষণাবেক্ষণ তার মানে প্রোডাক্টটা রক্ষণাবেক্ষণ করাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অর্থাৎ আমরা সেই প্রোডাক্টটা কিভাবে মেনটেন করব, কিভাবে মেনটেনেন্স করব, অর্থাৎ কতটা আমরা আমাদের কাছে সেই প্রোডাক্টটা কতটা দেখা যাচ্ছে যে তোমার সুন্দরভাবে সেটা সংরক্ষণ করা সম্ভব হবে। হ্যাঁ, যাতে সুন্দরভাবে সেটা সংরক্ষণ করা যায় এই বিষয়টা কিন্তু মাথায় রেখেই আমাদের সেটা কি করতে হবে? রক্ষণাবেক্ষণ করতে হবে। ওকে, অর্থাৎ রক্ষণাবেক্ষণ করার উপযোগী তৈরি করেই কিন্তু বেসিক্যালি আমাদেরকে কি করতে হবে? প্রোডাক্টের ডিজাইন তৈরি করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো মূল যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই যে আমরা যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, যে কোনো প্রোডাক্ট যখন আমরা তৈরি করব তখন আমাদের সেই প্রোডাক্টটা যদি ভালোভাবে আমরা ডিজাইন করতে চাই, উত্তম একটা ডিজাইন যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে খুবই সুন্দরভাবে সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে, তৈরি করতে হবে বা ডিজাইনটা উপস্থাপন করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? প্রোডাক্টটা সুন্দরভাবে সেটা ক্রেতাদের কাছে গ্রহণযোগ্য হিসেবে, আকর্ষণীয় হিসেবে সেটা আমরা উপস্থাপন করতে সক্ষম হব। দেন এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে পণ্য ডিজাইনের শ্রেণী বিভাগ। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট টপিক যেটা আসছে সেটা হচ্ছে পণ্য ডিজাইনের শ্রেণী বিভাগ। এখন পণ্য ডিজাইনের শ্রেণী বিভাগ বলতে আমরা কি বোঝাচ্ছি? দেখো একটু খেয়াল করে, পণ্য ডিজাইনের শ্রেণীবিভাগ মানে হচ্ছে যে আমরা এই পণ্য ডিজাইনটাকে কত ভাগে বা কিভাবে এটাকে ক্লাসিফাইড করতে পারি সেটা, অর্থাৎ পণ্য ডিজাইনের শ্রেণী বিভাগটা আমরা এখন দেখব। দেখো একটু খেয়াল করে, পণ্য ডিজাইনের শ্রেণী বিভাগটা কয়েক ধরনের হতে পারে। নাম্বার 1, ক্রিয়াগত ব্যবহারিক ডিজাইন, রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন, এরপরে আসছে দেখো উৎপাদন ডিজাইন, এন্ড নেক্সট হচ্ছে প্যাকিং ডিজাইন। অর্থাৎ এই 4 ধরনের ডিজাইন আমরা লক্ষ্য করি। আচ্ছা, এখন আসে এই 4 ধরনের ডিজাইন সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো ডিয়ার স্টুডেন্ট, ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন বলতে আমরা কি বুঝি? দেখো, যে ডিজাইনের মাধ্যমে পণ্যের ব্যবহার উপযোগিতা, কার্যকারিতা, স্থায়িত্বতা কিংবা অন্তর্নিহিত গুণাবলী বা মান পরিবর্তন বা বৃদ্ধি করা হয় তাকেই মূলত বলা হয় ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। যেমন ধরো বলছে কি, যে ডিজাইনের মাধ্যমে পণ্যের ব্যবহার উপযোগিতা, কার্যকারিতা, স্থায়িত্বতা
কিংবা অন্তর্নিহিত গুণাবলী বা মান পরিবর্তন বা বৃদ্ধি করা হয়, তাকেই বলা হয় ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। যেমন ধরো, অ্যানালগ টেলিফোন সেটকে ডিজিটাল টেলিফোন সেটে রূপান্তর করা। তাহলে দেখো একটু খেয়াল করে, ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন, তার মানে যখন আমরা কোনো অ্যানালগ টেলিফোন সেটটাকে আমরা ডিজিটাল টেলিফোন সেটে যখন আমরা কনভার্ট করতে চাই, রূপান্তর করতে চাই, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই ডিজাইনের মাধ্যমে আমরা কি করব, ক্রেতাদেরকে মানে আগে অ্যানালগ চলতো, এখন কিন্তু মানুষ আর অ্যানালগ টেলিফোন সেট আর ব্যবহার করতে চায় না, বা এটা আসলে অনেকটা কঠিন মনে হয়। এখন যতটা সহজভাবে ইজিভাবে ক্রেতাদের কাছে প্রোডাক্ট উপস্থাপন করা যাবে, ততটাই কিন্তু সেটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। সে কারণেই অ্যানালগ টেলিফোন সেটকে তোমার ডিজিটাল টেলিফোন সেটে রূপান্তর করার জন্য আমরা কি করব, আমরা যখন আমরা কাজ করব, তখন সেটাকে সেই ধরনের ডিজাইনকেই মূলত আমরা বলবো ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। তো ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। এন্ড দেন 2 নম্বর হচ্ছে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন। রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, দেখো ডিয়ার স্টুডেন্ট, রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন হচ্ছে, খেয়াল করো, তোমার যে ডিজাইনের মাধ্যমে পণ্যের ব্যবহার উপযোগিতা, কার্যকারিতা, স্থায়িত্বতা কিংবা অন্তর্নিহিত গুণাবলী বা মানকে গুরুত্ব না দিয়ে কেবল পণ্যের বাহ্যিক যে আকর্ষণীয়তা বা সৌন্দর্য, যেমন ধরো আকার আকৃতি, রং, স্টাইল, কারুকার্য, হ্যাঁ, ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া হয়, তখনই সেটাকে আমরা রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন বলে থাকি। যেমন ধরো একটু খেয়াল করো, যেমন একটি গাড়ির মান বৃদ্ধি করে কাঠামোগত আকর্ষণীয়তা বৃদ্ধি করা। একটি গাড়ির মান বৃদ্ধি করে, ধরো একটা গাড়ি, ট্রেডিশনাল যে গাড়ি আছে, হ্যাঁ, সেই ট্রেডিশনাল গাড়িটাকে আমরা সেটার মানটাকে বৃদ্ধি করার জন্য আমরা কি করব, কাঠামোগত স্ট্রাকচারগত একটা আকর্ষণীয় ভাবে সেটাকে আমরা উপস্থাপন করতে পারি। তো সেই কাজটা করার জন্য যে আমরা পদক্ষেপ গ্রহণ করি, সেটাই হচ্ছে বেসিক্যালি রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন। অর্থাৎ ডিজাইনের মধ্যে ভেরিয়েশন নিয়ে এসে ক্রেতাদের সামনে সেটা উপস্থাপন করা। ক্লিয়ার? অর্থাৎ যেমন ধরো, আমরা আবার বলছি, পুরো বিষয়টা একটু খেয়াল করো, যে ডিজাইনের মাধ্যমে পণ্যের ব্যবহার উপযোগিতা, কার্যকারিতা, স্থায়িত্বতা কিংবা অন্তর্নিহিত গুণাবলী বা মানকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র পণ্যের বাহ্যিক আকর্ষণীয়তা বা সৌন্দর্য, যেমন ধরো আকার আকৃতি, রং, স্টাইল, কারুকার্য, হ্যাঁ, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে যখন পণ্যের ডিজাইন তৈরি করা হয়, তখন সেই ডিজাইনকে মূলত বলা হচ্ছে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন। তার মানে নিশ্চয়ই পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তার মানে মূল বিষয়টা হচ্ছে যে আমরা পণ্যের ভিতরের অন্তর্নিহিত যে গুণাবলী, সেগুলোকে চেঞ্জ না করে বাহ্যিক যে সেটা কালার হতে পারে, তোমার তোমার ইয়ে হতে পারে, কি বলে, স্টাইল হতে পারে, কারুকার্য হতে পারে, কোন নকশা হতে পারে, এগুলোর মাধ্যমে যখন আমরা প্রোডাক্টটার ডিজাইনটা আমরা চেঞ্জ করি, সেই চেঞ্জটাকেই আমরা বেসিক্যালি বলছি রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন। তবে এই বিষয়টা করার সময় খেয়াল রাখতে হবে বর্তমান ক্রেতাদের চাহিদা, তাদের পছন্দ, তাদের রুচি, এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করেই বেসিক্যালি আমাদের এই ডিজাইনটা তৈরি করতে হয়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেটা আমরা দেখব, খেয়াল করো, নেক্সট হচ্ছে উৎপাদন ডিজাইন। উৎপাদন ডিজাইন কাকে বলে দেখো একটু খেয়াল করে। উৎপাদন ব্যয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি ও দক্ষতাপূর্ণ উৎপাদনের জন্য যখন উৎপাদন প্রক্রিয়ায় নতুন, আধুনিক ও উন্নত কৌশল প্রয়োগ করা হয়, তখনই তাকে বলা হয় উৎপাদন ডিজাইন। একটু খেয়াল করে দেখো কি বলা হচ্ছে এখানে। বলা হচ্ছে যে উৎপাদন ব্যয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি ও দক্ষতাপূর্ণ উৎপাদনের জন্য যখন উৎপাদন প্রক্রিয়ায় নতুন, আধুনিক, উন্নত কৌশল প্রয়োগ করা হয়, তখনই তাকে বলা হয় উৎপাদন ডিজাইন। অর্থাৎ এটি এমন একটি ডিজাইন যেখানে কেবল পণ্য উৎপাদন প্রক্রিয়া পরিবর্ধন, আধুনিকায়ন ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া হয়। যেমন কোনো পণ্য উৎপাদনে ম্যানুয়াল পদ্ধতির স্থলে কম্পিউটারাইজড পদ্ধতি ব্যবহার করাই হচ্ছে উৎপাদন ডিজাইন। তাহলে কি বলছে দেখো,
উৎপাদন ব্যয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দক্ষতাপূর্ণ উৎপাদনের জন্য যখন উৎপাদন প্রক্রিয়ায় নতুন, আধুনিক ও উন্নত কৌশল প্রয়োগ করা হয়, তখনই তাকে বলা হয় উৎপাদন ডিজাইন। অর্থাৎ এটি এমন একটি ডিজাইন যেখানে কেবল পণ্য উৎপাদন প্রক্রিয়া, পরিবর্তন, পরিবর্ধন, আধুনিকায়ন ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া হয়। যেমন ধরো, কোনো পণ্য উৎপাদনে ম্যানুয়াল পদ্ধতির স্থলে কম্পিউটারাইজড পদ্ধতি ব্যবহার করাই হচ্ছে উৎপাদন ডিজাইন। নিশ্চয়ই পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে যে যখনই কোনো পণ্য আমরা উৎপাদন করব, তখন সেটা আমাদের খেয়াল রাখতে হবে আধুনিক এবং উন্নত কৌশল প্রয়োগ করার মাধ্যমে ম্যানুয়াল কোনো পণ্যটাকে আধুনিকভাবে সেটাকে নতুনভাবে সেই প্রোডাক্টটা তৈরি করা, এবং এটা করার জন্য যে আমরা ডিজাইনটা তৈরি করি সেটাই হচ্ছে বেসিক্যালি উৎপাদন ডিজাইন। তো ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে প্যাকিং ডিজাইন। প্যাকিং ডিজাইন কাকে বলে একটু খেয়াল করে দেখো। প্যাকিং ডিজাইনটা হচ্ছে পণ্যের গুণগত মান বৃদ্ধি না করে, খেয়াল করো ভালো করে, পণ্যের গুণগত মান বৃদ্ধি না করে পণ্যের আবরণ, প্যাকিং, মড়কীকরণকে মূলত আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন বা চাকচিক্য করে তোলাকেই মূলত বলা হয় প্যাকিং ডিজাইন। অর্থাৎ আমরা যে প্যাকিংটা করি, আমরা যে মড়কটা করি প্রোডাক্টের, সেই মড়কটাকে কি করে, এর কারণে কিন্তু পণ্যের গুণাগুণ বৃদ্ধি পায় না। হ্যাঁ, প্যাকেটটার কারণে কিন্তু পণ্যের কোনো প্রকার গুণাগুণ বা অন্তর্নিহিত কোনো কিছু চেঞ্জ হয়ে যায় না। তাহলে মূল যে বিষয়টা হচ্ছে কি, যে এটাকে পণ্যটাকে আকর্ষণীয়ভাবে ক্রেতাদের সামনে উপস্থাপন করার জন্য সেটাকে আমরা কি করছি, সেটা চাকচিক্য করার জন্য, দৃষ্টিনন্দন করার জন্য সেটাকে কি করা হচ্ছে, একটা আবরণ দেয়া হচ্ছে। মূল প্রোডাক্টটাকে একটা আবরণের দ্বারা ক্রেতাদের সামনে সেটাকে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু সেই উপস্থাপন করার আগে আমরা যে বিষয়টা চিন্তা করছি সেটা হচ্ছে যে সেটা যেন ক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়, সেটা যেন ক্রেতাদের কাছে দৃষ্টিনন্দন হয়, সেটা যেন ক্রেতাদের কাছে চাকচিক্য হয়। এই বিষয়টা মাথায় রেখেই মূলত সেটার প্যাকিং ডিজাইনটা তৈরি করা হচ্ছে। এই ধরনের পণ্য ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে কি, এই ধরনের পণ্য ডিজাইনের মূল উদ্দেশ্য হচ্ছে প্যাকিং এর আকর্ষণীয়তা বৃদ্ধির মাধ্যমে পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা, শিশুদের জন্য উৎপাদিত পণ্য এবং বিভিন্ন ধরনের সৌন্দর্য বিষয়ক ও প্রসাধনী বা কসমেটিক্স সামগ্রীর ক্ষেত্রে প্যাকিং ডিজাইন ব্যাপক মাত্রায় লক্ষণীয়। তাহলে কি বলছে এখানে, খেয়াল করো, যে এই ধরনের পণ্য ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে প্যাকিং এর আকর্ষণীয়তা বৃদ্ধির মাধ্যমে পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা, শিশুদের জন্য উৎপাদিত পণ্য এবং বিভিন্ন ধরনের সৌন্দর্য বিষয়ক ও প্রসাধনী কসমেটিক্স সামগ্রীর ক্ষেত্রে প্যাকিং ডিজাইন ব্যাপক মাত্রায় লক্ষণীয় বা ব্যাপক মাত্রায় সেটা আমরা লক্ষ্য করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা প্যাকিং ডিজাইন করি এবং প্যাকিং ডিজাইনের মাধ্যমে আসলে কাস্টমারদের কাছে আমরা কতটা আকর্ষণীয়ভাবে সেটাকে উপস্থাপন করতে পারি। এখানে একটা বিষয় খেয়াল রাখবা যে শিশুদের জন্য উৎপাদিত পণ্য এবং বিভিন্ন ধরনের সৌন্দর্য বিষয়ক বা প্রসাধনী কসমেটিক সামগ্রীর ক্ষেত্রে এই প্যাকিং ডিজাইন কিন্তু ব্যাপক মাত্রায় লক্ষ্য করা যায়। কেন লক্ষ্য করা যায়? কারণ হচ্ছে যে এই প্যাকিংটা দেখেই কিন্তু শিশুরা কিন্তু বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করতে চায়। প্যাকিংটা যত বেশি আকর্ষণীয় হবে, কাস্টমাররা কিন্তু বিশেষ করে শিশুরা কিন্তু সেই প্রোডাক্টের প্রতি তত বেশি আকর্ষণীয় বোধ করবে, আকর্ষণীয়তা অনুভব করবে। আর ঠিক একইভাবে সৌন্দর্য বিষয়ক বা প্রসাধনী সামগ্রীর ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। মেয়েরাও কিন্তু তোমার দেখবা যে প্রোডাক্টটার দেখতে মানে বিশেষ করে প্যাকেটটা দেখতে যত সুন্দর বা আকর্ষণীয় মনে হবে যে এই কসমেটিক্সটা নিশ্চয়ই তত বেশি কার্যকর, তত বেশি ইফেক্টিভ, এটা তাদের কাছে মনে হবে। আর এই কারণে দেখা যাচ্ছে তারা প্রোডাক্টটা কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে। এন্ড দেন এটাই ছিল বেসিক্যালি আমাদের পণ্য ডিজাইনের ক্লাসিফিকেশন। চারটা আমরা করলাম ক্লাসিফিকেশন। একটা হচ্ছে নাম্বার 1 ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন, 2 হচ্ছে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন, 3 হচ্ছে তোমার উৎপাদন ডিজাইন, এন্ড 4 হচ্ছে প্যাকিং ডিজাইন। হ্যাঁ, এই 4 ধরনের ডিজাইন আমরা লক্ষ্য করি।
তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লাস্ট টপিক আমাদের আজকের আলোচনা, সেটা হচ্ছে বাংলাদেশে পণ্য ডিজাইনের ধরন। বাংলাদেশে পণ্য ডিজাইনের ধরন, বাংলাদেশে পণ্য ডিজাইনটা আসলে কি ধরনের হতে পারে সেটা নিয়ে মূলত আমরা একটু আলোচনা করব। দেখো, বাংলাদেশের পণ্য ডিজাইনটা হচ্ছে, খেয়াল করো, বাংলাদেশের পণ্য ডিজাইন কয়েক ধরনের হতে পারে। নাম্বার দেখো, ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে পণ্য ডিজাইন, তারপরে ঋতুভেদে পণ্য ডিজাইন, বিশেষ দিবস উপলক্ষে পণ্য ডিজাইন, আবাসনের ক্ষেত্রে পণ্য ডিজাইন, গাড়ি ও ইলেকট্রনিক সামগ্রীর ক্ষেত্রে পণ্য ডিজাইন, পাদুকা শিল্পের ক্ষেত্রে পণ্য ডিজাইন, শৌখিন পণ্য ডিজাইন। আরো কিছু পণ্য ডিজাইন আছে, যেমন ধরো আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। তৌজসপত্র বা দৈনন্দিন ব্যবহার্য পণ্যের ক্ষেত্রে পণ্য ডিজাইন, তথ্য প্রযুক্তি নির্ভর পণ্য ডিজাইন, প্রশিক্ষণ সম্পর্কিত পণ্য ডিজাইন, রপ্তানি সম্পর্কিত পণ্য ডিজাইন। হ্যাঁ, তো এইভাবে আমরা পণ্য ডিজাইনকে কয়েক ভাগে আমরা ভাগ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের পণ্য ডিজাইনের ধরনগুলো তাহলে আমরা একটু ডিটেলস আলোচনা করি। দেখো, প্রথম হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে পণ্য ডিজাইন। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে পণ্য ডিজাইন, ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে পণ্য ডিজাইনটা কি দেখো একটু খেয়াল করে। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে পণ্য ডিজাইনটা হচ্ছে, ধর্মীয় অনুষ্ঠান বলতে দেখো, বিভিন্ন ধরনের যখন ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ করে মুসলমানদের জন্য যখন ঈদ, হিন্দুদের জন্য পূজা, এবং খ্রিস্টানদের জন্য বড়দিন, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এই ইয়েটার যখন আসে আমাদের সামনে, যখন আসে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান, তখন সেটার আলোকে সেইভাবেই কিন্তু প্রোডাক্টটা ডিজাইন করতে হবে। যেমন ধরো, ঈদে বিশেষ করে ছেলেরা পাঞ্জাবি পাজামা পরবে, বা মেয়েরা মেয়েদের যে প্রোডাক্টটা আছে সেটাতে কিন্তু ঈদের যে একটা আবহ সেটা কিন্তু তৈরি করতে হবে তার এই ডিজাইনের মধ্যে। যদি সেটা থাকে পহেলা বৈশাখে, সেটা পরে আসছে যদিও, তো এই ধর্মীয় অনুষ্ঠানের যে একটা ভাব গাম্ভীর্য, সেটা যাতে ওই ডিজাইনের মধ্যে সেটা ফুটে ওঠে, এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমাদের পণ্য ডিজাইন করতে হবে। এটাকে বলা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে পণ্য ডিজাইন। তো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ঋতুভেদে পণ্য ডিজাইন। ঋতুভেদে পণ্য ডিজাইন কি দেখো, ঋতুভেদে পণ্য ডিজাইনটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ষড়ঋতুর দেশ, যদিও ষড়ঋতু এখন আর ওইভাবে লক্ষ্য করা যায় না। তো শীত বা গ্রীষ্ম আমরা বলতে পারি, শীতকাল বা গ্রীষ্মকাল বা গরমকাল। তো শীতের সময় প্রোডাক্টের যে ডিজাইন করা হবে, নিশ্চয়ই গ্রীষ্মের সময় বা গরমকালে কিন্তু সেই ধরনের ডিজাইন হবে না। এই যে ডিজাইন, অর্থাৎ ঋতু ভেদেও কিন্তু প্রোডাক্টের ডিজাইনের মধ্যে একটা তারতম্য আমরা লক্ষ্য করব। তো এটাকে মাথায় রেখে কিন্তু আমাদের পণ্যের ডিজাইন তৈরি করতে হবে। অ্যান্ড দেন বিশেষ বিশেষ দিবস উপলক্ষে পণ্য ডিজাইন, যেমন একটু খেয়াল করবা, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি যে তোমার পহেলা বৈশাখ একটা দিবস, এই যে ভ্যালেন্টাইন্স একটা ডে, যদিও আসলে এই ডেটা আসলে পালন করার কোনো যুক্তি নেই, কারণ ভ্যালেন্টাইন্স বলতে আমরা যেটা মিন করি সেটা হচ্ছে যে ভালোবাসাটা হচ্ছে সবার প্রতি সবার থাকবে, বাবা মায়ের প্রতি ভালোবাসা, ভাই বোনের প্রতি ভালোবাসা, সবার প্রতি ভালোবাসা, কিন্তু আসলে এটাকে আমরা আসলে নেগেটিভলি এটাকে উপস্থাপন করি, যেটা আসলে ঠিক না। এনিহাও, তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে বিশেষ বিশেষ দিবস উপলক্ষে দেখবা প্রোডাক্টটাকে সেভাবে ডিজাইন করে ক্রেতাদের সামনে উপস্থাপন করা হয়, আর ক্রেতারা তাতেই কিন্তু পণ্যটি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে স্পেসিফিক ওই দিনগুলোর জন্য। তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে দেখো, চলে আসো আবাসনের ক্ষেত্রে পণ্য ডিজাইন। আবাসনের ক্ষেত্রে পণ্য ডিজাইনটা কি? আবাসনের ক্ষেত্রে দেখো, আমরা যে আবাসস্থল, আমরা যে ইয়েটা করি, আবাসনের ক্ষেত্রেও কিন্তু আমাদের পণ্যের একটা সুনির্দিষ্ট ডিজাইন তৈরি করতে হয়। হ্যাঁ, তো যেমন গৃহস্থালির ক্ষেত্রে আমরা ঘরের ডিজাইন করি, বাড়ির ডিজাইন করি। হ্যাঁ, তো এই ডিজাইনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ দেখবা, কোনো বিল্ডিং তৈরি করার আগে সেটা ডিজাইন তৈরি করে নিতে হয়, নকশা তৈরি করতে হয়, ইঞ্জিনিয়ার দিয়ে, এক্সপার্ট দিয়ে সেটা আমরা ডিজাইনটা তৈরি করে নিই। হ্যাঁ, তো এইভাবে কিন্তু ডিজাইন তৈরি করার মাধ্যমে কিন্তু আমরা কি করি, প্রোডাক্টটা উপস্থাপন করি, ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে সেই প্রোডাক্টটা আমরা উপস্থাপন করার চেষ্টা করে থাকি। অ্যান্ড দেন গাড়ি বা ইলেকট্রিক সামগ্রীর ক্ষেত্রে পণ্য ডিজাইন। গাড়ি বা ইলেকট্রিক সামগ্রীর ক্ষেত্রে পণ্য ডিজাইনটা কি দেখো, গাড়ি বা ইলেকট্রিক সামগ্রীর ক্ষেত্রে আমরা পণ্য ডিজাইন বলতে বুঝি, দেখো, কোন একটা গাড়ির যে ডিজাইন, সেই গাড়ির ডিজাইনটা কি,
যে গাড়ির দেখবা বিভিন্ন মডেল, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ভাবে কিন্তু সেটাকে আমাদের সামনে উপস্থাপিত হয়। অর্থাৎ গাড়ির মডেলগুলো ভ্যারাইটিস টাইপের হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, তাই না? তো তারপরে ইলেকট্রিক যে বিভিন্ন সামগ্রী, বিশেষ করে দেখো যে ফ্যান, ফ্রিজ, টেলিভিশন, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিজাইন করে কিন্তু ক্রেতাদের মোবাইল, এগুলো কিন্তু ক্রেতাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে গাড়ি বা ইলেকট্রিক, এরকম বিভিন্ন ধরনের সামগ্রীর ক্ষেত্রে আমরা পণ্যের ভ্যারাইটিস ডিজাইন এবং ডিজাইন করা হয় এবং সেটা ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে সেটা উপস্থাপন করা হয়। অ্যান্ড দেন পাদুকা শিল্পের ক্ষেত্রে পণ্য ডিজাইন। পাদুকা শিল্প কি? ওই যে জুতা। দেখো আমরাও কিন্তু দেখবা বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলের জুতা আমরা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এই জুতাগুলো কিন্তু ক্রেতাদের চাহিদা, রুচি এগুলোর সাথে সঙ্গতি রেখেই কিন্তু তারা কি করে, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো জুতার ডিজাইন তৈরি করে থাকে। অ্যান্ড দেন শৌখিন পণ্য ডিজাইন। শৌখিন পণ্য ডিজাইন কি? শৌখিন পণ্য ডিজাইন হচ্ছে যে যখন কোনো প্রোডাক্ট আমরা তৈরি করি বা উৎপাদন করি, তখন সেই প্রোডাক্টটা যেন শৌখিন, মানে ক্রেতাদের কাছে সবসময় তারা ক্রয় করে না, শখের বসে তারা ক্রয় করে। সে কারণে সেই প্রোডাক্টের ডিজাইনটা ওইভাবেই তৈরি করতে হবে। যেমন অনেক দামি যদি প্রোডাক্ট হয়, হ্যাঁ, বিশেষ করে অনেক দামি গহনা, হ্যাঁ, গোল্ডের গহনা, তোমার ডায়মন্ডের গহনা বা এরকম যে দামি দামি বিষয়গুলো আছে, অনেক দামি ফার্নিচার, অনেক দামি ফ্রিজ, তারপরে অনেক দামি হচ্ছে তোমার টেলিভিশন, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের শৌখিন পণ্য যেগুলো কিন্তু ট্রেডিশনাল না, মানে এটা সবসময় যেটা ব্যবহার করে সেরকম না। তো এরকম কিছু পণ্যের ডিজাইনটা এমনভাবে করতে হয় যেন ক্রেতাদের কাছে সেটা অবশ্যই যেন আকর্ষণীয় হয় এবং ক্রেতারা যেন সেটা দেখার পর তারা কেনার ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করে পজিটিভলি। এই বিষয়টা মাথায় রেখে মূলত শৌখিন পণ্যগুলোর ডিজাইন তৈরি করতে হয়। তো দেন এরপরে যে এটা আসছে সেটা হচ্ছে তৌজসপত্র বা দৈনিক ব্যবহার্য পণ্যের ক্ষেত্রে পণ্য ডিজাইন। তাহলে তৌজসপত্র বা দৈনন্দিন ব্যবহার্য পণ্যের ক্ষেত্রে পণ্য ডিজাইনটা কি? তৌজসপত্র ও দৈনন্দিন ব্যবহার্য, খেয়াল করো, তৌজসপত্র হচ্ছে এবং আমরা প্রতিদিন যেটা ব্যবহার করি, এই ধরনের পণ্যের ক্ষেত্রে ডিজাইনটা কেমন হবে? হ্যাঁ, এই ধরনের পণ্যের ক্ষেত্রে একটু খেয়াল করো, এই ধরনের পণ্যের ক্ষেত্রে পণ্যের ডিজাইনটা সাধারণত খুব বেশি আকর্ষণীয় হতে হবে বা খুব বেশি কাস্টমারদের কাছে গ্রহণযোগ্য হতে হবে সেরকম কিন্তু হওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু দৈনন্দিন আমরা ব্যবহার করি, তার মানে প্রোডাক্টটা যেরকমই হোক এটা আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য, কিন্তু কোয়ালিটির বিষয়টা কিন্তু আপোস করা যাবে না, কোয়ালিটিটা ঠিক রাখতে হবে এবং পণ্যটা মোটামুটি ভাবে ক্রেতাদের কাছে আকর্ষণীয় হলেই তারা সবসময় ক্রয় করবে। তো এই বিষয়টা মাথায় রেখে পণ্য ডিজাইন তৈরি করতে হয়। অ্যান্ড দেন তথ্য প্রযুক্তি নির্ভর পণ্য ডিজাইন। দেখো বর্তমানে কিন্তু পণ্য ডিজাইনটা অনেকটা তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। তথ্য প্রযুক্তি নির্ভর এই কারণে বলছি আমরা যে আমরা যতগুলো পণ্যের ডিজাইন করে থাকি না কেন, পণ্যের সবগুলো পণ্যের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি মানে টেকনোলজির যে বিষয়টা, সেই সরি আচ্ছা, টেকনোলজির যে উপর কিন্তু আমরা অনেকটাই নির্ভরশীল, কারণ টেকনোলজিকে ব্যবহার করেই কিন্তু আমরা প্রোডাক্টগুলোকে কি করছি, ডিজাইন তৈরি করছি। আমরা কম্পিউটারের উপর নির্ভর করি, কম্পিউটারাইজড আমরা বলি যে ডিজাইনটা করা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। হ্যাঁ, বর্তমানে সব কিছুই কিন্তু দেখবা কম্পিউটার নির্ভর। আগে যেমন ম্যানুয়ালি করা হতো, এখন কিন্তু বিষয়গুলো ম্যানুয়ালি করা হয় না, এখন সবই কিন্তু বলা যায় কম্পিউটারের উপর ডিপেন্ড করেই আমরা পণ্যের ডিজাইন নির্ধারণ করে থাকি। ডিয়ার স্টুডেন্ট, এরপরে যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে প্রশিক্ষণ সম্পর্কিত পণ্য ডিজাইন। প্রশিক্ষণ সম্পর্কিত পণ্য ডিজাইনটা কি? দেখো, যখন কোনো বিষয়ে বা কোনো পণ্য ব্যবহার কিভাবে হবে, কিভাবে প্রোডাক্টে কার্যকর ভূমিকা পালন করবে, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা ইয়ে করবো, তখন বলা হচ্ছে যে এই প্রশিক্ষণ সম্পর্কিত ভাবেই কিন্তু পণ্যের ডিজাইনটা তৈরি করতে হবে। তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে প্রশিক্ষণ সম্পর্কিত পণ্য ডিজাইন, তো এই প্রশিক্ষণের মাধ্যমে মূলত আমাদের পণ্যের ডিজাইন তৈরি করতে হবে। এরপরে যেটা আসছে রপ্তানি সম্পর্কিত পণ্য ডিজাইন। রপ্তানি সম্পর্কিত পণ্য ডিজাইনটা কি? রপ্তানি সম্পর্কিত পণ্য ডিজাইন, রপ্তানি সম্পর্কিত হচ্ছে যে প্রোডাক্টটা যখন আমরা রপ্তানি করব, দেখো খেয়াল করো, আমরা যখন রপ্তানি করতে চাই তখন সেই রপ্তানি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে দেশে আমরা এক্সপোর্ট করব ওই দেশের
কাস্টমাররা ওই দেশে যিনি ক্রয় করছেন আমাদের কাছ থেকে তার ইচ্ছা মতো কিন্তু আমাদের প্রোডাক্টের ডিজাইনটা তৈরি করে দিতে হয়। হ্যাঁ, তো তার মানে আমরা আমাদের মতো করে পণ্যের ডিজাইন করবো না, তারা তাদের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী মূলত আমরা প্রোডাক্টের ডিজাইন করে তারপরে সেটা আমরা উৎপাদন করব এবং সেটা সরবরাহ করে থাকবো। তো এই যে বিষয়গুলো, এগুলো ছিল বেসিক্যালি রপ্তানির সম্পর্কিত পণ্য ডিজাইন সহ বাংলাদেশের প্রেক্ষাপটে পণ্যের ডিজাইনটা কত ধরনের হতে পারে সেই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় মোটামুটি আলোচনা থেকে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এখন এই যে আমরা টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই টপিকের মধ্যে কোনো বিষয় যদি তোমাদের না বোঝা থেকে থাকে তাহলে তোমরা কোশ্চেন করতে পারো। আমাদের হাতে এখন 3-4 মিনিট সময় আছে। তো আমরা এই 3-4 মিনিট সময় আমরা তোমাদের কোশ্চেনের আনসার দিতে পারবো এবং আলোচনা করতে পারবো। স্যার, প্রশিক্ষণ সম্পর্কিত পণ্য ডিজাইনটা আরেকবার বুঝিয়ে দিবেন। প্রশিক্ষণ সম্পর্কিত পণ্য ডিজাইন, হ্যাঁ নিঃসন্দেহে। একটু খেয়াল করো, প্রশিক্ষণ সম্পর্কিত পণ্য ডিজাইন তার মানে হচ্ছে যে যখন দেখবা কোনো পণ্যের যখন আমরা ব্যবহার করি, তখন দেখা যাচ্ছে সেই প্রোডাক্টের ব্যবহারটা আসলে কেমন হবে, এটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেক জটিল কিছু প্রোডাক্ট থাকতে পারে, সেই প্রোডাক্টের ব্যবহারটা কিন্তু অনেক সময় জানে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই প্রোডাক্টটা যখন সেল করা হয় তখন কিন্তু ওই প্রোডাক্টের সেল করার সময় কিন্তু কি করা হয়, তার একটা প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হয়। মানে যারা কিনবে তাদেরকে সেটা কিভাবে ইউজ করতে হবে সেটা একটা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। বিষয়টা হয়ে গেল এরকম, যেমন এই যে কম্পিউটার ধরো যদি কেউ প্রাইমারি অবস্থায় একদম ব্যবহার করতে না পারে, কিন্তু সে যদি কম্পিউটার কিনতে চায় তাহলে কম্পিউটার কিভাবে প্রাইমারিলি সে ব্যবহার করবে সেটা কিন্তু ওই কোম্পানি থেকে বা প্রতিষ্ঠান থেকে সেটা দেখিয়ে দেওয়ার একটা সুযোগ সেখানে থাকতে পারে। হ্যাঁ, তো এই বিষয়টা ওই মানে ডিজাইনটা, প্রোডাক্টের ডিজাইনটাই তৈরি করা হচ্ছে এইভাবে যে যখনই প্রোডাক্টটা সেল করা হবে, যার কাছে সেল করা হবে তাকে মোটামুটি একটা প্রশিক্ষণ দেয়া। হ্যাঁ, তো এটা হতে পারে বিষয়টা ঠিক এরকম আর কি। কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। ওকে, দেন এরপরে আর কোনো কোশ্চেন থাকতে বলো, অসুবিধা নেই, আমাদের হাতে এখনো সময় আছে 2-3 মিনিট। স্যার, আমাদের রেজাল্ট কি আর পাবো না? রেজাল্ট পাও নাই না? আচ্ছা ঠিক আছে, আমি দেখি আজকে বসতে পারি কিনা। আসলে আমি সমস্যা হয়েছে মাঝখানে একটু এতটাই ব্যস্ততার মধ্যে অন্যান্য কিছু বিষয় নিয়ে, ঝামেলার বিষয় নিয়ে আমি ল্যাপটপে বসতেই পারিনি, এরকম একটা অবস্থা। কিন্তু ওদের ক্লাস যেহেতু আছে এটা নিতে হবে বাধ্য হয়ে, এই জন্যই সেইভাবে ইয়ে করছি। কিন্তু যাক, আজকে দেখে আমি ইনশাল্লাহ বসবো, ইনশাল্লাহ বসে ওখান থেকে ইয়ে করে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সরি এক্সট্রিমলি, আসলে তোমাদেরকে মার্কেটিং এর রেজাল্টটাই বেসিক্যালি না। জি স্যার, মার্কেটিং এরটাই পাইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওটা ইয়ে করবো আজ দেখে ইনশাল্লাহ, ভুলে না গেলে হয়েছে, আজকে ইনশাল্লাহ বলবো। আচ্ছা, আর কোনো সমস্যা আছে দেখো? আর কোনো ইয়ে আছে? আর কোনো কোশ্চেন আছে কারোর কাছে? ল্যাপটপের চার্জ ইয়ে হয়ে যাচ্ছে, একটু লাইন থাকে। ওকে, তো আমাদের সময় বেশি নাই, যদিও 1 মিনিটের কম। আচ্ছা যাই হোক, তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি বুঝতে পারছি না। এই যে অ্যাটেন্ডেন্সে 54 ইয়ে দিয়া, কিন্তু এই মুহূর্তে আছে 21 জন, কিন্তু একদিন আমাকে রিপোর্ট করতে হয় যে আজকে ক্লাসে কতজন। আমি এটা কিভাবে ইয়ে করবো? পার্টিসিপেশন কিন্তু 34, 35, 37 আমি হাইয়েস্ট দেখছি, আর এখানে 54 অ্যাটেন্ডেন্স দেখছি। কিন্তু এই বাড়তি অ্যাটেন্ডেন্স দিয়ে কিন্তু লাভ নাই। আমি ক্লাসে যেটা দেখবো শো করবে পার্টিসিপেশন এতজন, আমি কিন্তু সেটাই কিন্তু রিপোর্ট দেবো এবং সেটাই কিন্তু আমি সার্চ দিয়ে দেখবো। তো ক্লাসে ঢুকে অ্যাটেন্ডেন্স দিয়ে বেরিয়ে গেলাম, এটা কিন্তু করা যাবে না। এটা কিন্তু করলেও তুমি ধরা পড়ে যাবে।
বুঝতে পারছো? তো এই কাজগুলো অনেকেই করতেছে, সেটা করার কোনো সুযোগ নেই। আলটিমেটলি মানে এতে তোমাদের